আগের ভিডিওতে আমরা বলেছিলাম যে পরবর্তী ভিডিওতে আমরা ইতু পূজা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব। তো আজকের ভিডিওতে আমরা ইতু পূজা সম্পর্কেই আলোচনা করতে চলেছি। ইতু পূজার সূত্রপাত সাধারণত বাঙালি সমাজের মধ্যেই হয়ে থাকে। সাধারণত এটি বাংলার গ্রাম্য অঞ্চলের মধ্যেই হয়ে থাকে এবং প্রাচীনকাল থেকে এই পূজা চলে আসছে। যদিও বর্তমানেও এই পূজা হয়, কিন্তু তা এখনও গ্রাম বাংলার মধ্যেই সীমাবদ্ধ আছে। এই ইতু পূজার প্রচলন প্রাচীনকাল থেকে। এই ইতু পূজার সূচনা হয় কার্তিক মাসের সংক্রান্তির দিন থেকে এবং এই পূজার সমাপ্তি ঘটে অঘ্রাণ মাসের সংক্রান্তির দিন, যা আমরা পূর্ববর্তী ভিডিওতে বলেছিলাম। কার্তিক মাসের সংক্রান্তির দিন এই পূজার আরম্ভ হওয়ার পর প্রতি রবিবার অঘ্রাণ মাসের এই পূজা হয়। এই পূজা রবিবার হওয়ার পিছনে আরেকটি যুক্তি দেওয়া হয় যে ইতু পূজাকে সাধারণত সূর্যের পূজা বলা হয়ে থাকে, তার জন্য এই পূজা রবিবার করা হয়, কারণ রবিবার হচ্ছে সূর্যের বার। তাই প্রতি রবিবার অঘ্রাণ মাসে এই পূজা করা হয়ে থাকে এবং এই পূজার সমাপ্তি ঘটে অঘ্রাণ মাসের সংক্রান্তির দিন। কিছু বই থেকে আমরা জানতে পারি যে সূর্যের অপর নাম হলো মিত্র। এই মিত্র থেকে মিতু পূজার উৎপত্তি হয়েছিল পূর্বে একে মিতু পূজা বলা হতো, যেহেতু এটি সূর্যের পূজা এবং সূর্যের অপর নাম মিত্র এবং মিত্র থেকে শব্দ অপভ্রংশ হয়ে মিতু পূজা হয়। পরবর্তীকালে সময়ের সঙ্গে সঙ্গে শব্দের পরিবর্তন ঘটে এবং এই মিতু পূজা ইতু পূজায় পরিবর্তন ঘটে এবং এখনকার লোকেরা একে ইতু পূজা বলে অভিহিত করেন। বিভিন্ন পুজোর বইয়েতে আমরা যদি দেখি, সেখানে মন্ত্রে এখনও উল্লেখ করা আছে যে ওং মিত্রায় নব, মানে তারা মিত্রায় নব বলে পুজো করার পদ্ধতির কথা বলেছেন পুজোর বইগুলিতে। এর থেকেই প্রমাণ পাওয়া যায় যে পূর্বে এর নাম ছিল মিত্র বা মিতু, তা পরবর্তীকালে সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হতে হতে ইতু পুজোয় রূপান্তরিত হয়েছে বা ইতু বলে ডাকা হয়ে থাকে। বাঙালি নারীরা বা বাঙালি বধূরা এই ইতু পূজা করে থাকেন। তারা ইতু পূজায় যে মন্ত্রটি ব্যবহার করে থাকেন, যা বইয়ে আছে সাধারণত, সেটি হলো অষ্টাচল অষ্টদূর্বা কলসপত্র ধরে ইতু কথা এক মনে শুনো প্রাণ ভরে, ইতু দেন বর ধনে জলে বাড়ুক ঘর। এই হলো ইতু পূজার মন্ত্র। এই ইতু পূজা গ্রাম বাংলার এক প্রকার লোকপূজা বলা যেতে পারে। যেমন আমরা ধরতে পারি ভাদু, টুসু, শীতলা, মনসা, তার মতনই এই পূজা এক প্রকার লোকপূজা। যদিও কালক্রমে এই সমস্ত লোকপূজার গুরুত্ব হ্রাস পাচ্ছে দিনকে দিন, কারণ অন্যান্য জাঁকজমকজনিত পূজার উৎপত্তি বাড়ছে প্রতিদিন এবং তার পরিপ্রেক্ষিতে এই সমস্ত পূজাগুলি আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। আমরা পূর্বেই আলোচনা করেছি যে ইতু পূজা হচ্ছে সূর্যের পূজা, তাকে মিত্র বা মিতুর পূজা বলা হয়ে থাকে। এখানে মিতু পূজাতে বা ইতু পূজাতে বাঙালি মেয়েরা শস্যের দিয়ে এই ইতুর ঘর সাজান, তারা এটি ঘট নান এবং তার মধ্যে পুতুলি আঁকেন। পুতুলি আঁকার পর তার ভেতরে দেন শস্য দানা এবং তৃণ গুচ্ছ এবং তাতে খড়ের বিড়ির উপর বসিয়ে সেটি একটি মাটির সরার উপর বসানো হয়। মাটির সরার মধ্যে মাটি দিয়ে পূর্ণ করা হয় প্রথমে এবং তার মধ্যিখানে এই ইতুর ঘরটি রাখা হয়। সরটিকে মাটি দিয়ে পূর্ণ করার পর ওই মাটির মধ্যে বিভিন্ন ধরনের শস্য দেওয়া হয়, যার মধ্যে পড়ছে একটা হচ্ছে সর্ষে, শুশনি, মূলো শাক, কলমি শাক প্রভৃতি এবং তার সঙ্গে কিছু ধানের বীজ, মানকচুর মূল এবং ছোট ছোলা, মটর, মুগ, তিল সহ 8 রকমের শস্য বীজ সেই সরার মাটির মধ্যে দেওয়া হয়ে থাকে এবং তার মধ্যিখানে এই ঘরটি ইতু পূজার ঘরটি রাখা হয়ে থাকে। এইভাবে ইতু পূজা চলে আসছে দীর্ঘদিন ধরে বাংলা সমাজে এবং 1 মাস পর যখন অঘ্রাণ মাসের সংক্রান্তি আসে, সেই দিন নতুন গুড়, নতুন চাল, নতুন শস্য দিয়ে ইতু দেবীকে তার মহাপ্রসাদ দেওয়া হয় এবং এই মহাপ্রসাদ দেওয়ার পর সেই দিন ইতু দেবীকে কাছেরই কোনো জলাশয়ে নিমজ্জিত করা হয় বা বিসর্জন করা হয়। তো এই ছিল ইতু দেবীর কথা বা ইতু পুজোর কথা। আমরা তাকে সূর্য হিসেবে পুজো করে থাকলেও ইতুকে সাধারণত বাঙালি এটা শস্যের দেবী হিসেবে পুজো করে থাকেন, কারণ শস্যের বৃদ্ধির জন্য যেহেতু অঘ্রাণ মাসে ধান কাটা হয়ে থাকে, যেটা আগের ভিডিওতে আমরা বলেছি, তার জন্য শস্যের দেবী হিসেবে পূজা করা হয়ে থাকে। তো বিভিন্ন মত বিভিন্ন সময় প্রচলিত আছে ইতু পূজা নিয়ে, তার সংক্ষিপ্ত অংশ আপনাদের সামনে তুলে ধরলাম আমি। আশা করি আপনাদের ভালো লাগবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।